আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমরা আজকের আমাদের এই ফ্রি ক্লাসটি, এই ফ্রি লাইভ ক্লাসটি কে কোথা থেকে দেখছো তোমরা কমেন্ট করে জানাবে যে তুমি তোমার বাড়ি কোন জেলায়, যেখান থেকে তুমি আমাদের ক্লাসে জয়েন করেছো, আমাদের লাইভ ক্লাসটা দেখছো, এটা অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে। পাশাপাশি আমাদের যে আই এডুকেশনের যে বর্তমানে ফ্রি ক্লাস চলছে, এই ফ্রি ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আচ্ছা, আমি একটু তোমাদের কয়েকজনের কমেন্ট পড়ি। আচ্ছা, অনেকে আমাকে আসসালামু আলাইকুম দিয়েছে, সকলের নাম পড়া সম্ভব না। সকলকে আমি ওয়ালাইকুম আসসালাম জানাচ্ছি। আমি তোমাদের দোয়াই, আল্লাহ রহমতে, সৃষ্টিকর্তার কৃপায় আমি ভালো আছি এবং আমি তোমাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। অর্থাৎ এটা হচ্ছে আমার 3 নম্বর ফ্রি ক্লাস। 3 নম্বর ফ্রি ক্লাস। প্রথম ক্লাস আমি এশিয়ার অল্প একটু অংশ দেখিয়েছিলাম। সেকেন্ড ক্লাস আমি জাতিপুঞ্জ জাতিসংঘের অল্প একটু অংশ দেখিয়েছিলাম। আজকেও আমরা অর্গানাইজেশন নিয়ে কথা বলবো, আলোচিত অর্গানাইজেশনগুলো নিয়ে কথা বলবো, যে অর্গানাইজেশনগুলো থেকে মূলত প্রশ্ন হয়ে থাকে। সাম্প্রতিক সময় আমরা জানি যে ন্যাটো নিয়ে আলোচনা হচ্ছে, এটা তোমরা জানো। সো ন্যাটোকে নিয়েও আজকে আমরা পড়বো। তো সকলেই ক্লাসটা কি করবে, শেয়ার করে দিবে। মাথায় রাখবে সেটা হলো যে ক্লাসে যেটা আলোচনা হবে, এই আলোচনাগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো তুমি অবশ্যই তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও, তুমি তোমার টাইম লাইনে এটা শেয়ার করে রাখো, এবং কে কোথা থেকে জয়েন করেছো আজকের ক্লাসে সবাই তোমরা কমেন্টে জানাও। আমি পৃথিবী থেকে তুমি দেখছো, এটার জন্য আমরা পৃথিবী থেকে ক্লাস নিচ্ছি। হ্যাঁ, আমরা পৃথিবী থেকে ক্লাস নিচ্ছি। ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থেকে একজন বলছে, কাইয়ুম সম্ভবত নাম, জামালপুর থেকে। এরপরে হচ্ছে একজন নমস্কার দিয়েছে, নমস্কার। আর একজন জামালপুর জেলা আমরা দেখতে পাচ্ছি, অপু জামালপুর থেকে। আচ্ছা, তোমরা মেনশন দাও এবং তোমরা আজকের ক্লাস শেয়ার করে দাও। আমার কাছে তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নও তোমরা করবে। ওকে, তাহলে আমরা কথা বাড়াবো না। তাহলে আমরা ডিরেক্টলি এখন আমরা ক্লাসে চলে যাচ্ছি। চাঁপাই নবাবগঞ্জ জেলা, আমের রাজধানী চাঁপাই নবাবগঞ্জ, লালমনিরহাট জেলা থেকে বলছে। কোথা থেকে দেখছেন? একজন বলছে পটুয়াখালী থেকে, একজন আছে কুমিল্লা থেকে, একজন আছে দেখতে পাচ্ছি আমরা, নেত্রকোনা থেকে একজন আছে দেখতে পাচ্ছি, ব্রাহ্মণবাড়িয়া নাম শুনলে তো একটু ভয় লাগে। সিরাজগঞ্জ থেকে দেখছে, সিরাজগঞ্জ আমার শ্বশুরবাড়ি, সিরাজগঞ্জের শাহজাদপুর হচ্ছে আমার শ্বশুরবাড়ি। আচ্ছা, আমি আলমডাঙ্গা থেকে বলছি। ওকে, আলমডাঙ্গা আমার বোন বিয়ে দেওয়া আছে। তো আমরা তাহলে চলে যাই। আজকে আমরা তোমার আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য সংগঠন নিয়ে আজকে আমরা কথা বলবো। শুরুতেই আমরা যে সংগঠনকে নিয়ে কথা বলবো, আমি একটু প্রথমে তোমাদের একটু জানিয়ে দিই যে আসলে আমরা কোন কোন সংগঠন নিয়ে আজকে পড়বো। আমরা পড়বো, সবার আগে আমরা পড়বো যে সংগঠনটাকে নিয়ে, সেই সংগঠনটার নাম হচ্ছে ন্যাটো। ন্যাটোকে নিয়ে আমরা পড়বো। আমরা G7 কে নিয়ে পড়বো, আমরা ব্রিক্স নিয়ে পড়বো আজকের ক্লাসে। আমরা এনডিবি নিয়ে পড়বো, যেগুলো খুবই আলোচিত, সেগুলো নিয়ে আমরা পড়বো। এবং যদি সময় থাকে তাহলে আমরা আরেকটি সংগঠন নিয়ে কথা বলবো, যে সংগঠনের নাম হচ্ছে অপেক। সো এই যে সংগঠনগুলোর কথা বললাম, এই সংগঠনগুলো নিয়ে আজকের ক্লাসে আমি তোমাদের আলোচনা করব। ন্যাটো কেন আলোচনা? তোমরা সাম্প্রতিক সময়ে মুসলিম ন্যাটো বা আরব ন্যাটো বা ইসলামিক ন্যাটো নামক একটি সংগঠনের কথা শুনতে পাচ্ছ, যে কারণে বর্তমানে আলোচিত হচ্ছে ন্যাটোর 5 নং মূলনীতি। আলোচনা হচ্ছে। সো ন্যাটো কিন্তু এখন আলোচনায় চলে এসেছে, যে কারণে আমরা সবার আগে আজকে কোনটা পড়বো? আজকে আমরা সবার আগে ন্যাটোটা পড়ে নিব। সো সকলেই তোমরা মনোযোগ সহকারে আজকের ক্লাসটা করতে থাকো। তোমরা আমার কথাগুলো, ভাইয়া কেমন আছেন? আমি পিরোজপুর থেকে। আপনার শ্বশুরবাড়ির
শাহজাদপুর, হ্যাঁ আপনার সব শাহজাদপুর, জি শাহজাদপুরে। আচ্ছা আমরা তাহলে শুরু করি ভাইয়া। মাথায় রাখবে আমরা তো এই ফ্রি ক্লাসে মূলত আমরা প্রেজেন্ট করছি যে আমরা আসলে তোমাদেরকে কিভাবে পড়াবো। হ্যাঁ, সো তোমরা জিতে গেলে, তোমরা যদি শেষ পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়তে চান্স পাও, তাহলে সেইটা কিন্তু আমাদের সফলতা। যে কারণে তোমরা যদি ভালো করো এটা কিন্তু আমাদের ভালো, আমাদের আমি একজন টিচার, সেই টিচার হিসেবে আমার নাম নাম হবে, আই এডুকেশন তারও একটা নাম হবে, তাই নয় কি? সো আমরা কিন্তু খুব বেশি কমিটেড তোমাদের খুব ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য, খুব ভালোভাবে নির্ভুলভাবে তোমাদেরকে পড়ানোর জন্য। আরেকটা জিনিস মাথায় রাখবে, তুমি যদি তোমার সামনে যদি এখন বই থাকে, সেই বইয়ের সাথে যদি কোনো তথ্য যদি না মেলে, বইয়ের সাথে যদি কোনো তথ্য যদি না মিলে, তুমি ধরেই নিবে আমি যেটা পড়াচ্ছি এটা আপডেটেড তথ্য, এটা নির্ভুল তথ্য। যেহেতু দীর্ঘদিন ধরে আমি পড়াচ্ছি, সো আমি বেসিক্যালি জানি যে কোন বইতে কোথায় ভুল আছে বা কারা কি পড়ায়, তাদের পড়ানোর মধ্যে কতটুকু অসঙ্গতি আছে, এই বিষয়টাও কিন্তু মোটামুটি একটা ধারণা কিন্তু আমার আছে। আচ্ছা তাহলে আমরা শুরু করি। আমরা আজকের ক্লাস শুরু করতেছি যে সংগঠনটা দিয়ে। এই সংগঠনটার নাম কি? এই সংগঠনটার নাম হচ্ছে ন্যাটো। শুরুতে আমরা ন্যাটোর পূর্ণরূপটা লিখে নিব, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটা হচ্ছে ন্যাটোর পূর্ণরূপ, এটা হচ্ছে ন্যাটোর পূর্ণরূপ। সবাই মনোযোগ সহকারে দেখবে। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে সমাজতন্ত্রের বিস্তার ঘটতে থাকে এবং সোভিয়েত ইউনিয়নের শক্তি বৃদ্ধি পেতে থাকে। আবার শুনো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের শক্তি বৃদ্ধি পেতে থাকে এবং সমাজতন্ত্রের বিস্তার ঘটতে থাকে। তখন যেটা ঘটলো সেটা হলো যে এই যে এদিক দিয়ে যে একটা মহাসাগর আছে, যার উপর দিকে এটার নাম কি? উপর দিকে এটার নাম হচ্ছে নর্থ আটলান্টিক ওশান। নর্থ আটলান্টিক ওশান। আর নিচের দিকে এটার নাম কি? এটার নাম হচ্ছে সাউথ আটলান্টিক ওশান। অর্থাৎ এই যে খেয়াল করবে, এই যে খেয়াল করবে, এই যে এই দিক দিয়ে কি রয়েছে, এদিক দিয়ে যে জলরাশি রয়েছে, এই জলরাশির নাম কি? এই জলরাশির নাম হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর। খেয়াল করবে এটার নাম কি? এটার নাম হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর। আর আমরা যদি নিচের দিকে এটার কথা যদি বলি, এই যে এটার কথা যদি বলি, এটা কি? এটা হচ্ছে সাউথ আটলান্টিক ওশান বা দক্ষিণ আটলান্টিক মহাসাগর। খেয়াল করবে এই দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এদিক দিয়ে যে মহাদেশ রয়েছে, সেই মহাদেশটার নাম কি? সেই মহাদেশটার নাম হচ্ছে ইউরোপ মহাদেশ। মহাদেশটার নাম কি? ইউরোপ মহাদেশ। আর এদিক দিয়ে যেটা রয়েছে এটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। বিশেষ করে এই দিক দিয়ে রয়েছে যে দেশ, সেই দেশটার নাম কি? কানাডা। আর এদিক দিয়ে যে দেশ রয়েছে সেই দেশটার নাম কি? সেই দেশটার নাম হচ্ছে ইউএসএ। তাহলে এদিক দিয়ে যে দেশটা রয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে কানাডা। আর এদিক দিয়ে রয়েছে কোন দেশ? ইউএসএ। খেয়াল করবে এই যে এদিক দিয়ে যে সোভিয়েত ইউনিয়ন রয়েছে, খেয়াল করবে এদিক দিয়ে যে সোভিয়েত ইউনিয়ন রয়েছে এবং এই যে পূর্ব ইউরোপে যে দেশগুলো রয়েছে, এই সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ইউরোপে যে দেশগুলো রয়েছে, এই দেশগুলোতে পর্যাপ্ত পরিমাণে সমাজতন্ত্রের বিস্তার ঘটতে থাকে। তখন সোভিয়েত ইউনিয়নের পাওয়ারকে কেন্দ্র করে, সমাজতন্ত্রকে কেন্দ্র করে উত্তর আটলান্টিক মহাসাগরের দুই পাড়ের রাষ্ট্রসমূহ, উত্তর আটলান্টিক মহাসাগরের দুই পাড়ের রাষ্ট্রসমূহ ভয় পেতে থাকলো যে সোভিয়েত ইউনিয়ন যদি আমাদেরকে আক্রমণ করে, তাহলে আমরা কোনোভাবেই সোভিয়েত আক্রমণকে কি করতে পারবো না? প্রতিহত করতে পারবো না। তাহলে সোভিয়েত আক্রমণকে প্রতিহত করা যাবে উত্তর আটলান্টিক মহাসাগরের দুই পাড়, ইউএসএ, কানাডা এবং পশ্চিম ইউরোপের দেশগুলোর নিরাপত্তা রক্ষা করা যাবে যদি আমরা নিজেদের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি করতে পারি। একইভাবে সমাজতন্ত্রের বিস্তারও রোধ করা যাবে। এ কারণে এই সোভিয়েত পাওয়ারকে সম্মিলিতভাবে মোকাবেলা করার জন্য এবং সমাজতন্ত্রের বিস্তারকে রোধ করার জন্য 4 এপ্রিল, খেয়াল করবে 4 এপ্রিল 1949 সালে, 4 এপ্রিল 1949 সালে ইউএসএ, কানাডা এবং
পশ্চিম ইউরোপের 10টি পুঁজিবাদী রাষ্ট্র মিলিত হলো কোথায়? মিলিত হলো ওয়াশিংটন ডিসিতে। খেয়াল করবে, তারা মিলিত হলো কোথায়? তারা মিলিত হলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী, ওটার নাম কি? ওটার নাম হচ্ছে ওয়াশিংটন ডিসি বা ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়াতে। ওয়াশিংটন ডিসি বা ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়াতে এই যে 4 এপ্রিল 1949 সালে তারা কি করলো? এই ওয়াশিংটন ডিসিতে বসে ইউরোপ এবং আমেরিকার নিরাপত্তা রক্ষা করার জন্য, যৌথ নিরাপত্তা রক্ষা করার জন্য তারা একটা চুক্তি করলো। এবং ওই চুক্তির নাম কি দিল? ওই চুক্তির নাম দিল উত্তর আটলান্টিক চুক্তি। ওই চুক্তির নাম কি দিল? ওই চুক্তির নাম দিল উত্তর আটলান্টিক চুক্তি। এবং এই যে চুক্তি, এই চুক্তির 5 নং মূলনীতিতে, এই চুক্তির 5 নং মূলনীতিতে কি বলা হলো? এই চুক্তির 5 নং মূলনীতিতে বলা হলো যে এই চুক্তিতে যে সকল দেশ স্বাক্ষর করলো সেই সকল দেশের উপরে এই চুক্তির বাইরের কোনো দেশ যদি আক্রমণ করে, তাহলে এই চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো মনে করবে আমাদের সকলের উপর আক্রমণ হয়েছে। আবার শুনবে, 5 নং মূলনীতিতে বলা হলো কি? বলা হলো উত্তর আটলান্টিক চুক্তিতে যারা স্বাক্ষর করলো তাদের মধ্যে কোনো দেশ যদি বাইরের কোনো দেশ দ্বারা আক্রমণের শিকার হয়, তাহলে এই চুক্তিতে স্বাক্ষরকারী সকল দেশ মনে করবে আমাদের উপর আক্রমণ হলো, আমাদের উপরে আক্রমণ হলো। এবং এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো আক্রমণকারী রাষ্ট্রটির উপরে যৌথভাবে সামরিক আগ্রাসন চালিয়ে নিজেদের নিরাপত্তা রক্ষা করবে। খুবই ইম্পর্টেন্ট এই 5 নং মূলনীতিটা। এবং এই চুক্তির উপর নির্ভর করেই 12টি দেশ নিয়ে, এই চুক্তির উপর নির্ভর করেই 12টি দেশ নিয়ে 4 এপ্রিল 1949 সালে বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট গড়ে উঠল। সেই সামরিক জোটের নাম কি? সেই সামরিক জোটের নাম দেয়া হলো ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তাহলে এই উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমেই 4 এপ্রিল 1949 সালে 12টি দেশ নিয়ে উত্তর আটলান্টিক মহাসাগরের 2 পাড়ের রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা করা এবং বিশ্বব্যাপী সমাজতন্ত্রের বিস্তার রোধ করা, এই উদ্দেশ্যকে ধারণ করেই যাত্রা শুরু হলো বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট, যার নাম কি? যার নাম হচ্ছে ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এভাবে যদি কোনো একটি সংগঠন প্রতিষ্ঠার ব্যাকগ্রাউন্ড আমি জানতে পারি, তবেই আমার ফাউন্ডেশন দাঁড়াবে, আদারওয়াইজ কিন্তু ফাউন্ডেশন দাঁড়াবে না। ফাউন্ডেশন মানে এই না ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়েছে, ফাউন্ডেশন মানে এই না ন্যাটোর সর্বশেষ সদস্য দেশকে 7 মার্চ 2024 সালে সুইডেন ন্যাটোর 32তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করলো। ফাউন্ডেশন মানে এই না যে ন্যাটোর 36তম সম্মেলন হলো গত 7 থেকে 8 জুলাই 2026 সালে তুরস্কের রাজধানী আঙ্কারাতে। দ্যাট ইজ নট দ্য ফাউন্ডেশন। ফাউন্ডেশন হচ্ছে যে একটা সংগঠন কেন প্রতিষ্ঠিত হলো, কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হলো, বিশ্ব রাজনীতির কোন প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত হলো, এইটা যদি তুমি বুঝতে পারো তাহলে তখন তোমার ফাউন্ডেশন সৃষ্টি হবে। আর এই ফাউন্ডেশন সৃষ্টি যখন হবে তখন ওই সংগঠনের তথ্যগুলো খুব সহজেই তোমাদের মনে থাকবে। সো আমরা আই এডুকেশন ঠিক এভাবেই পড়িয়ে থাকি এবং আমি নবাব আলী ব্যক্তিগতভাবে আমি এভাবেই পড়িয়ে থাকি এবং তোমাদেরকে আমি এভাবেই পড়াবো। প্রত্যাশা রাখি যে আমি যতটুকু ন্যাটো গঠনের পটভূমি বললাম, ইতিহাস বললাম, এটা দিয়ে তুমি অবশ্যই তোমার একটা ফাউন্ডেশন সৃষ্টি হলো অ্যাবাউট ন্যাটো। তাহলে এইটা থাকবে এখানে, এটা আমরা মুছছি না। আমরা আরেকটি নোট নিব, নিয়ে এখন আমরা যেটা করব, ন্যাটো সম্পর্কে প্রয়োজনীয় যে তথ্য, সেই তথ্যগুলো আমরা এখন কি করব? সেই তথ্যগুলো আমরা এখন লিখে নিব। ন্যাটো সম্পর্কে যে প্রয়োজনীয় তথ্য, শুরুতেই কিন্তু আমি ন্যাটোর পূর্ণরূপ লিখে দিয়েছি। ন্যাটো সম্পর্কে যে আমার যে প্রয়োজনীয় যে তথ্য, সেই তথ্যগুলো আমি এখন লিখে নিব। তাহলে প্রথম তথ্য কি লিখবো আমরা? প্রথম তথ্য আমরা লিখব প্রতিষ্ঠা। কখন ন্যাটো প্রতিষ্ঠিত হয়? 4 এপ্রিল 1949 সালে। 4 এপ্রিল 1949 সালে। ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য, ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য কতটি? ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে
12টি। তোমাদের কমেন্টগুলো একটু দেখি। আচ্ছা, MP3 অ্যাডমিশনের জন্য পারফেক্ট মনে হয় না। আচ্ছা, এটা আমি বলতে পারবো না ভাইয়া। হ্যাঁ, এইভাবে তো ভাইয়া নোট করতে পারি না। 11টি না, না, ওয়াশিংটন ডিসি হচ্ছে, WDC মানে ওয়াশিংটন ডিসি, সংক্ষেপে লিখেছি। কেউ কি সিট পাইছে আজকের টপিক? ওকে। খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষাবর্ষে পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। উত্তরটা হচ্ছে 5 নং, উপর নির্ভর করে 12টি দেশ ন্যাটো আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন প্রতিষ্ঠা করে। ভেরি গুড। ওকে, তাহলে এবার আসো বর্তমান সদস্য। বর্তমান সদস্য কয়টি? 32টি। বর্তমান সদস্য 32টি। সর্বশেষ সদস্য, সর্বশেষ সদস্য সুইডেন। সর্বশেষ সদস্য দেশের নাম কি? সুইডেন। সুইডেন সদস্যপদ লাভ করে কখন? 7 মার্চ 2024। এখানে ন্যাটোভুক্ত, ন্যাটোভুক্ত মুসলিম দেশ, ন্যাটোভুক্ত মুসলিম দেশ, ন্যাটোভুক্ত মুসলিম দেশ কয়টা? ন্যাটোভুক্ত মুসলিম দেশ হচ্ছে 2টি। ন্যাটোভুক্ত মুসলিম দেশ হচ্ছে 2টি, যার একটার নাম কি? যার একটার নাম হচ্ছে তুরস্ক, আর একটার নাম কি? আর একটার নাম হচ্ছে আলবেনিয়া। একটার নাম কি? একটার নাম হচ্ছে তুরস্ক, আর একটার নাম কি? আর একটার নাম হচ্ছে আলবেনিয়া। আলবেনিয়া। সদর দপ্তর, সদর দপ্তর, সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। বেলজিয়ামের রাজধানী কোথায়? ব্রাসেলস। এরপরে বর্তমান মহাসচিব, বর্তমান মহাসচিব মার্ক রুটে। মার্ক রুটে। বর্তমান মহাসচিব মার্ক রুটে। এবার ন্যাটোর 36তম সম্মেলন হয় 7 থেকে 8 জুলাই 2026 আঙ্কারাতে। আঙ্কারাতে। আঙ্কারা হচ্ছে তুরস্কের রাজধানী। কোথায়? আঙ্কারাতে। আঙ্কারাতে। এবার ন্যাটোর 5 নং মূলনীতিতে যৌথ নিরাপত্তার কথা বলা হয়েছে। ইনশাল্লাহ ন্যাটো সম্পর্কে এতটুকু তথ্য যদি আমরা পড়তে পারি, ন্যাটো সম্পর্কে এতটুকু তথ্য যদি আমরা নিজেদের সংগ্রহে রাখতে পারি, ন্যাটো থেকে প্রশ্ন আসলে আমরা অবশ্যই উত্তর করতে পারবো। আমি প্রত্যাশা রাখি বা আমি আশা রাখছি ন্যাটো থেকে। আচ্ছা, আল্লাহ ভরসা জুবাইরজি কি দিছি অর্ডার। আচ্ছা, ভালো। ওকে, দেখি তোমাদের কমেন্ট। নাম্বার ঠিক থাকলে অন্য দোকানে ট্রাই করেন। বুঝলাম না স্যার, কথা আসতে শুনতে শোনা যাচ্ছে কথা। মার্ক রুটে, মার্ক রুটে। ভেরি গুড। সর্বশেষ সদস্য সুইডেন, 7 মার্চ 2024 সাল দেওয়া সালে যোগ দেয়। ভেরি গুড। ঢাবিতে মনে হয় 19 তারিখ ডিসেম্বর। আচ্ছা, এখানে এত কমেন্ট না করে মনোযোগ দিয়ে ক্লাসটা করো। এত কমেন্ট করতে হয় কি জন্য? ভেরি গুড, ভেরি গুড। রাকিবুল ইসলাম রাকিব, তুমি খুব ভালো কথা বলেছ, তুমি খুব ভালো কথা বলেছ। ওকে, এখন আসো এই লেখা ডান কিনা। যদি লেখা ডান হয়ে যায় তাহলে তোমরা লিখো যে ডান। যদি লেখা ডান হয় তাহলে তোমরা লিখো ডান। যদি তোমাদের লেখা ডান হয় তাহলে তোমরা লিখো ডান।
মুসলিম দেশ তুরস্ক ও আলবেনিয়া। আচ্ছা, সর্বশেষ সদস্য মার্ক রুটে। মার্ক রুটে কোন দেশের নাগরিক? তাবাসসুম শিমু। মার্ক রুটের বাড়ি হচ্ছে নেদারল্যান্ডস। মার্ক রুটের বাড়ি হচ্ছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস, নেদারল্যান্ডস। আচ্ছা, সকলের লেখা সম্ভবত হয়ে গেছে, সকলের লেখা সম্ভবত হয়ে গেছে। এখন আমরা দেখব যে আসলে এখান থেকে যে প্রশ্ন আসছে পরীক্ষায় সেই প্রশ্ন আমরা উত্তর করতে পারি কিনা। এখান থেকে যে প্রশ্ন পরীক্ষাতে আসছে সেই প্রশ্ন আমরা উত্তর করতে পারি কি না, উত্তর করতে পারি কিনা খেয়াল করবে। কততম, দেখো ন্যাটো থেকে যে প্রশ্ন পরীক্ষাতে এসছে, ন্যাটো থেকে যে প্রশ্নগুলো পরীক্ষাতে এসছে সেগুলো আমরা এখন একটু অ্যানালাইসিস করব যে আসলে আমরা যা পড়লাম তা দিয়ে পারি কিনা। 1 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি, কততম সদস্য হিসেবে ফিনল্যান্ড ন্যাটোতে যোগদান করে? কততম সদস্য হিসেবে ফিনল্যান্ড ন্যাটোতে যোগদান করে? এটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে খেয়াল করবে। এটার উত্তর কি হবে তোমরা সেটা বলবে। দেখো এটা আসছে কোথায়? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2022-23 শিক্ষাবর্ষে এই প্রশ্নটা এসছে। এই যে ফিনল্যান্ড, খেয়াল করবে এই ফিনল্যান্ড হচ্ছে 31তম সদস্য। আর সুইডেন কততম সদস্য? সুইডেন হচ্ছে 32তম সদস্য। তাহলে আমার এখানে বলেছে, উল্লেখ করে দিয়েছে ফিনল্যান্ড কততম সদস্য। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? এই প্রশ্নের উত্তর হবে 31তম। 31তম, ফিনল্যান্ড 31তম, সুইডেন 32তম। এবার আসো, ন্যাটো সদস্যভুক্ত দেশ হলো, ন্যাটো সদস্যভুক্ত দেশ হলো, খেয়াল করবে ন্যাটো সদস্যভুক্ত দেশ হলো, এই প্রশ্নটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনিট খ 2022-23 2022-23 শিক্ষাবর্ষে এসছে। খেয়াল করবে 2022-23 শিক্ষাবর্ষে এই প্রশ্নটা আসছে। তাহলে ন্যাটো সদস্যভুক্ত দেশ হলো, এইখানে কিন্তু উত্তর দুটাই আছে, অর্থাৎ একটা আছে ফিনল্যান্ড, একটা আছে সুইডেন। এই প্রশ্নটি যখন হয়েছিল তখন কিন্তু সুইডেন সদস্য ছিল না। এই প্রশ্ন যখন হয়েছিল তখন কিন্তু সুইডেন সদস্য ছিল না, সদস্য ছিল কে? ফিনল্যান্ড। তার মানে ওই প্রশ্ন যখন, এই প্রশ্নটা যখন হয়েছিল তখন উত্তর ছিল ফিনল্যান্ড। বাট বর্তমানে যদি আমরা এটা দেখি তাহলে এটা উত্তর কি? এটার উত্তর হচ্ছে দুইটা আছে, অর্থাৎ খ এবং গ, এই দুইটা দেশই হচ্ছে কি? দুইটা দেশই হচ্ছে এটার সদস্য। এটা কততম? 31তম সদস্য। সরি, এটা কততম সদস্য? এটা হচ্ছে 32তম সদস্য। আর এটা কততম সদস্য? এটা হচ্ছে 31তম সদস্য। ওকে, এরপর আসো, ন্যাটোভুক্ত মুসলিম দেশ কোনটি? ন্যাটোভুক্ত মুসলিম দেশ কোনটি? অর্থাৎ বসনিয়া ন্যাটোর সদস্য না, মিশর ন্যাটোর সদস্য না, মরক্কো ন্যাটোর সদস্য না, কিন্তু আলবেনিয়া ন্যাটোর সদস্য। এই প্রশ্নটা এসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2018-19 শিক্ষাবর্ষে। 2018-19 শিক্ষাবর্ষে। 4 নম্বর প্রশ্ন, কোন দেশটি ন্যাটোর সদস্য নয়? কোন দেশটি ন্যাটোর সদস্য নয়? দেখো অস্ট্রেলিয়া, আমরা যেভাবে বের করতে পারি, আমরা যেভাবে বের করতে পারি ন্যাটোতে ন্যাটোর সদস্য হচ্ছে, ন্যাটোর সদস্য হচ্ছে 30টা দেশ ইউরোপের, 2টা দেশ আমেরিকার, উত্তর আমেরিকা মহাদেশের। অর্থাৎ আমেরিকা কানাডা বাদ দিয়ে বাকি 30টা দেশই ন্যাটোর কি? ইউরোপের দেশ। তাহলে দেখো এই ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া এশিয়ার দেশ, তাহলে এটা হবে না। অস্ট্রেলিয়া ওশেনিয়া মহাদেশের দেশ, এটা হবে না। জাপান এশিয়া মহাদেশের দেশ, এটা হবে না। অর্থাৎ এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে সবগুলো। অর্থাৎ এদের কেউই কি না, কথা বলো, এদের কেউই ন্যাটোর সদস্য না, এদের কেউই ন্যাটোর সদস্য না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমরা, ভাইয়া অ্যাডমিশন কোর্সে ভর্তি হওয়ার ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই। হ্যাঁ, আমার সাথে কথা বলতে আমার সাথে কথা বলতে পারো, বা তোমরা ডিরেক্টলি আই এডুকেশনের যে আই এডুকেশন তোমরা মেসেজ করতে পারো, বা আই এডুকেশনের ওয়েবসাইটে গিয়ে তোমরা পড়তে পারো, ভর্তি হতে পারবা। ওকে, আমরা এবার চলে যাব, দেখো আমরা এবার চলে যাব যে সংগঠনে, এই সংগঠনের নাম কি? G7 বা গ্রুপ অফ 7, গ্রুপ অফ 7 বা G7, গ্রুপ অফ 7 বা G7। খেয়াল করবে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ওকে, আচ্ছা এখন তোমরা একটু আমাকে বলো তো ভাইয়া, আমি যেমন আমি ন্যাটো যতটুকু পড়াইলাম, যতটুকু ব্যাকগ্রাউন্ড দিয়ে পড়াইলাম,
এভাবে যদি তোমাদেরকে পড়াতে পারি প্রত্যেকটা টপিক ধরে ধরে, তোমাদের ফাউন্ডেশন অবশ্যই ক্লিয়ার হবে কিনা মাথা রাখবে। তোমার ফাউন্ডেশন যদি ক্লিয়ার হয়, এরপরে তুমি যদি প্রচুর পরিমাণে পড়ালেখা করো, তাহলে তুমি পরীক্ষায় অফকোর্স ভালো করবে। ভালো না করার কোনো গ্যারান্টি, কোনো কারণ নাই। বাট যদি তোমার ফাউন্ডেশন ভালো না হয়, তুমি পড়ালেখা করলেও কিন্তু হয়তোবা তুমি চান্স পাবে না। সো ফাউন্ডেশনটা ইম্পর্টেন্ট। আমি যতটুকু পড়লাম, এভাবে পড়লে তোমাদের সুবিধা হবে কিনা তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে। আমি যেভাবে পড়ালাম ন্যাটো, এভাবে যদি তোমাদের পড়ায়, তাহলে তোমাদের কি হবে না, তোমাদের ইয়ে হবে কিনা খেয়াল করবে, সুবিধা হবে কিনা তোমরা আমাকে জানাবে, খেয়াল করবে। আমরা জানি 1973 সালে, আমরা জানি 1973 সালে একটা যুদ্ধ হয়, এবং এই যুদ্ধ ছিল চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ। খেয়াল করবে, চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ, চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ। এবং এই যুদ্ধ চলাকালে অপেকভুক্ত দেশগুলো কি করেছিল, পশ্চিমা বিশ্বের শিল্পোন্নত দেশগুলোকে তেল দেয়া বন্ধ করে দিয়েছিল। যখন তেল দেয়া বন্ধ করে দিল, তখন বিশ্বব্যাপী তেলের সংকট দেখা দিল। তেলের সংকট যদি দেখা দেয়, তাহলে অর্থনীতির উপর ব্যাপক চাপ পড়ে। যে কারণে এই 1973 সালের পর বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর ভিতরে একটা চিন্তা ঢুকে গেল যে যদি এরকম সংকট দেখা দেয়, এই সংকটগুলো আমরা কিভাবে মোকাবেলা করব। সেই চিন্তা থেকেই বিশ্বের শিল্প উন্নত দেশগুলো খেয়াল করবে, বিশ্বের শিল্প উন্নত দেশগুলো, এই যে এই শিল্পোন্নত দেশগুলোর মধ্যে কি করলো, 6টা দেশ মিলে তারা বলল আমরা গ্লোবাল ইস্যু নিয়ে কাজ করব, গ্লোবাল ক্রাইসিস নিয়ে কাজ করব। যেমন গ্লোবাল ট্রেড ক্রাইসিস, আন্তর্জাতিক বাণিজ্যিক সংকট নিয়ে কাজ করব, গ্লোবাল সিকিউরিটি নিয়ে কাজ করব, আমরা নিরাপত্তা নিয়ে কাজ করব, আমরা ইকোনমি নিয়ে কাজ করব, আমরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করব। অর্থাৎ বিশ্ব অর্থনীতি নিয়ে কাজ করব, বিশ্ব বাণিজ্য নিয়ে কাজ করব, বিশ্ব নিরাপত্তা নিয়ে কাজ করব, এবং বিশ্ব জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করব, গ্লোবাল ইস্যু নিয়ে কাজ করব। এ কারণেই এই বিশেষ 6টি শিল্পোন্নত দেশ 1975-এ, খেয়াল করবে, বিশেষ 6টি শিল্পোন্নত দেশ 1975-এ কি করলো, তারা একটা সংগঠন প্রতিষ্ঠা করলো, যে সংগঠনের নাম দিল কি G6 বা গ্রুপ অফ 6। এই সংগঠনে 1976-এ যোগদান করলো আরেকটি শিল্পোন্নত দেশ, এবং সেই দেশের নাম কি, সেই দেশের নাম হচ্ছে কানাডা। যার ফলে এই সংগঠনের নাম হয়ে গেল কি, নাম হয়ে গেল G7 বা গ্রুপ অফ 7। এরপর 1997 সালে, খেয়াল করবে, এরপর 1997 সালে আর এক শিল্পোন্নত দেশ, যে দেশের নাম কি, যে দেশের নাম হচ্ছে রাশিয়া যোগদান করলো। রাশিয়া যোগদান করার পর এই সংগঠনের নাম হয়ে গেল কি, এই সংগঠনের নাম হয়ে গেল G8 বা গ্রুপ অফ 8, G8 বা গ্রুপ অফ 8। এই যে রাশিয়া 2014 সালে কি করলো, খেয়াল করো, 2014 সালে কৃষ্ণ সাগরের উপকূলে অবস্থিত ক্রিমিয়ার একটি ভূখণ্ড, যার নাম হচ্ছে ক্রিমিয়া, এবং ক্রিমিয়া হচ্ছে একটা উপদ্বীপ। ক্রিমিয়া হচ্ছে কি, একটা উপদ্বীপ। উপদ্বীপ কি, কাকে বলে উপদ্বীপ? হচ্ছে এমন ভূখণ্ড যার 3 দিক দিয়ে পানি থাকবে, একদিক স্থলভাগের সাথে সম্পৃক্ত থাকবে, এমন ভূখণ্ডকে বলা হয় উপদ্বীপ, যার ইংরেজি হচ্ছে পেনিনসুলা। ইংরেজি হচ্ছে পেনিনসুলা। খেয়াল করবে, এই পেনিনসুলার বাংলা কি, পেনিনসুলার বাংলা হচ্ছে উপদ্বীপ। উপদ্বীপটা কি, উপদ্বীপ হচ্ছে এমন ভূখণ্ড যার 3 দিক দিয়ে পানি থাকবে, একদিক স্থলভাগের সাথে অ্যাটাচ থাকবে, এমন ভূখণ্ডকে বলা হয় উপদ্বীপ। ঠিক তেমনই একটি উপদ্বীপ, যার নাম কি, যার নাম হচ্ছে ক্রিমিয়া। এই ক্রিমিয়া কোন সাগরের উপকূলে অবস্থিত? কৃষ্ণ সাগর উপকূলে অবস্থিত। রাশিয়া 2014 সালে ইউক্রেনের ক্রিমিয়া দখল করে নিল। যখন রাশিয়া 2014 সালে ইউক্রেনের ক্রিমিয়া দখল করে নিল, তখন এই যে G8,
এই G8 থেকে 2014 সালে কি করা হলো, রাশিয়াকে বহিষ্কার করা হলো, এবং বহিষ্কার করার ফলে এই সংগঠনের নাম আবার হয়ে গেল কি, আবার হয়ে গেল G7 বা গ্রুপ অফ 7। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, এরকম ব্যাকগ্রাউন্ড যদি তুমি জানতে পারো তাহলে তুমি অনেক তথ্য কিন্তু জানতে পারছো। যে ক্রিমিয়াটা কি জানতে পারছো, একটা উপদ্বীপ, উপদ্বীপের ইংরেজি কি, প্যানিনসুলা। ক্রিমিয়া কার অংশ ছিল, ইউক্রেনের অংশ ছিল। ক্রিমিয়াটা রাশিয়া দখল করে কত সালে, 2014 সালে। G8 থেকে রাশিয়াকে বহিষ্কার করা হয় কত সালে, 2014 সালে। সো শুধু তথ্য মুখস্থ করাই কিন্তু পড়া না, শুধু তথ্য মুখস্থ করাই কিন্তু পড়া না, মাথায় রাখবে। শুধু তথ্য মুখস্থ করাই কিন্তু পড়া না, মাথায় রাখবে। শুধু তথ্য মুখস্থ করলে কিন্তু পড়া হবে না, এরকম ব্যাকগ্রাউন্ড তোমাদেরকে জানতে পারবে। সো এভাবেই শিল্পোন্নত 7টি দেশের সংগঠনের নামই হচ্ছে কি, G7। এই সংগঠনটি 1975 সালে প্রতিষ্ঠিত হয়েছিল যে নামে, 1975 সালে যে নামে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা কি ছিল, G6। এরপর 76 সালে এই সংগঠনে যোগদান করলো কে, কানাডা, যার ফলে নাম কি হলো, নাম হলো G7। এরপর 97 সালে এই সংগঠনে যোগদান করলো কে, রাশিয়া, যার ফলে নাম কি হয়ে গেল, G8। এই রাশিয়া 2014 সালে G8 থেকে বাদ যায়, যার ফলে 2014 সালে এই সংগঠনের নাম আবার কি হয়ে গেল, আবার হয়ে গেল G7। আশা করি G7 কেন, কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তার নামের যে পরিবর্তনগুলো কিভাবে হয়েছিল এটা তোমরা খুব ভালো করেই জানতে পেরেছো। এখন আমাদের কাজ হচ্ছে G7 সম্পর্কে আমাদের কি করা, আমাদের তথ্যগুলো রাইট ডাউন করা। G7 সম্পর্কে আমাদের তথ্যগুলো কি করতে হবে, তথ্যগুলো রাইট ডাউন করতে হবে। খেয়াল করবে, তাহলে আমরা শুরুতে লিখব এটি শিল্পোন্নত দেশগুলোর সংস্থা। প্রতিষ্ঠা 1975 সালে। বর্তমান সদস্য কয়টি, 7টি। এই সংস্থা থেকে রাশিয়া বাদ পড়ে 2014 সালে। তোমরা আজকের ক্লাসটা আমি আবার বলছি শেয়ার করে দাও, তোমার টাইমলাইনে রাখো, তোমার বন্ধুকে মেনশন দিয়ে দাও, তোমার বন্ধুকে মেনশন দিয়ে দাও। G7 ভুক্ত এশিয়ার, G7 ভুক্ত এশিয়ার একমাত্র দেশ, G7 ভুক্ত এশিয়ার একমাত্র দেশ, সেই দেশের নাম কি, সেই দেশের নাম হচ্ছে জাপান। সেই দেশের নাম কি, সেই দেশের নাম হচ্ছে জাপান। এরপর G7 এর স্থায়ী সদর দপ্তর নাই, সদর দপ্তর নাই। আরেকটি তথ্য ইম্পর্টেন্ট, G7 এর 52তম সম্মেলন হয়, সম্মেলন হয় 15 থেকে 17 জুন 2026। কোথায়, ফ্রান্সের রাজধানী প্যারিসে। কোথায়, প্যারিসে। এরপরে G7 এর 53তম সম্মেলন হবে 2027 সালে, 27 সালে। কোথায়, যুক্তরাষ্ট্রে। কোথায় হবে, যুক্তরাষ্ট্রে। এই তথ্যগুলো যদি তোমাদের লেখা হয়ে যায় তাহলে তোমরা লিখবে ডান।
এই তথ্যগুলো যদি লেখা হয়ে যায় তাহলে তোমরা লিখবে ডান। এই তথ্যগুলো লেখা হয়ে গেলে তোমরা লিখবে ডান। তোমাদের লেখা কি শেষ? প্রিমিয়া না রে ভাই, ক্রিমিয়া, নট প্রিমিয়া, ইট উইল বি ক্রিমিয়া। স্যার 7টি দেশের নাম কি কি? হ্যাঁ বলবো ভাই, এটা বলবো। এটা লেখা শেষ কিনা? এটা লেখা শেষ। এবার আসো, G7 এর 7টি দেশ মনে রাখার কৌশল। G7 এর 7টি দেশ মনে রাখার কৌশল যেভাবে মনে রাখবে সেটা হলো ব্রিটেনের কানা রাজা, যুক্তরাষ্ট্রে ফ্রাই খাই। কি দিয়ে মনে রাখবো আমরা? মনে রাখবো যে লাইনটা দিয়ে। লাইনটা কি? ব্রিটেনের কানা রাজা, ব্রিটেনের একজন রাজা ছিল কানা, যিনি যুক্তরাষ্ট্রে গিয়ে কি খায়? ফ্রাই খাই। ধরুন চিকেন ফ্রাই খায়, হ্যাঁ, বা বিফ ফ্রাই খাই, যেটাই হোক না কেন, ব্রিটেনের কানা রাজা যুক্তরাষ্ট্রে ফ্রাই খাই। এটা দিয়ে আমরা মনে রাখবো এটা কয়টা দেশ? G7 ভুক্ত 7টি দেশ। এই ব্রিটেনতে কোন দেশ হবে? এই ব্রিটেনতে হবে, খেয়াল করবে, এই ব্রিটেনতে হবে ব্রিটেন, কানাতে কানাডা, ভালোডা না কানাডা, যাতে 2টা দেশ। এই যা দিয়ে হবে 2টা দেশ, যার একটা নাম কি? জাপান, আর একটার নাম কি? আর একটার নাম হচ্ছে জার্মানি। যুক্তরাষ্ট্রতে কোন দেশ? যুক্তরাষ্ট্র। এই ফ্রাতে হচ্ছে ফ্রান্স। ফ্রাতে কোন দেশ? ফ্রান্স। আর এই যে রস্বই, এর রস্বইতে কোন দেশ? এর রস্বইতে ইতালি। এই হচ্ছে G7 ভুক্ত 7টি দেশ। G7 ভুক্ত 7টি দেশ। এই তথ্যগুলো মনে রাখতে গিয়ে নিজের নাম ভুলে গেছি। আচ্ছা, নিজের নাম যেহেতু ভুলে গিয়েছো, তাহলে তুমি এক কাজ করো, আকিকা দিয়ে নিজের আর একটা নাম রেখে দাও। তুমি একটা আকিকা দাও, হ্যাঁ, যেহেতু তুমি নিজের নাম, অর্থাৎ এই অল্প তথ্য মনে রাখতে গিয়ে নিজের নাম ভুলে গেছো, এটাই যদি হয়ে থাকে আমি বলবো তুমি একটা আকিকা দাও, আমাদেরকে দাওয়াত দাও, দিয়ে তুমি নতুন করে তোমার নিজের একটা নাম রেখে দাও। হ্যাঁ, জাপান কই ভাই? এই যে জাপান, এই যে ভাই জাপান, এই যে জার্মানি। একটু চোখ বুলিয়ে দেখো ভাইয়া, হ্যাঁ, দুষ্টামি করে তো লাভ নাই। দুষ্টামি করে কি লাভ আছে? জুবাইর জিকেতে যাই যাই কানাডা গিয়ে যুক্ত যুক্ত ফ্রাই খায়, হ্যাঁ, তুমি সেটা দিয়েও মনে রাখতে পারো। ওকে ওকে, এখন আসো আমরা G7 থেকে তোমাদের পরীক্ষায় যে প্রশ্ন আসছে, এই প্রশ্ন উত্তর আমরা করতে পারি কিনা এখন আমরা দেখব। G7 প্রথম প্রশ্ন দেখো, G7 ভুক্ত একমাত্র এশীয় রাষ্ট্র হলো, G7 ভুক্ত একমাত্র এশীয় রাষ্ট্র হলো, G7 ভুক্ত একমাত্র এশীয় রাষ্ট্র হলো, খেয়াল করো, এই প্রশ্নটা এসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে 2021-22 শিক্ষাবর্ষে প্রশ্নটা এসছে। তাহলে G7 ভুক্ত একমাত্র এশীয় রাষ্ট্র। ভারত তো G7 এর সদস্য না, চীন তো G7 এর সদস্য না, রাশিয়া তো G7 এর সদস্য ছিল, বাট রাশিয়া G7 থেকে টার্মিনেট হয় 2014 সালে। তাহলে এই প্রশ্ন উত্তর কোনটা হবে? এই প্রশ্ন উত্তর হবে জাপান। কোনটা হবে? জাপান। G7 ভুক্ত এশিয়ার একমাত্র দেশের নাম কি? একমাত্র দেশের নাম জাপান।
এরপর দেখো মুদ্রাস্ফীতির একটি বড় কারণ হলো, মুদ্রাস্ফীতিটা কি? মুদ্রাস্ফীতি হচ্ছে মুদ্রার মূল্যমান কমে যাওয়া। যখন সময়ের ব্যবধানে একই পরিমাণ পণ্য কিনতে অধিক পরিমাণ অর্থ প্রয়োজন হয়, তখন সেটাকে কি বলা হয়? মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি যতগুলো কারণে ঘটে তার মধ্যে অন্যতম হচ্ছে দেশে সম্পদের পরিমাণ না বাড়িয়ে যদি অর্থের যোগান বৃদ্ধি করা হয়, অর্থাৎ নোট যদি ছাপানো হয়, সম্পদ বাড়ালাম না বাট আমি নোট ছাপাইলাম নতুন করে, তখন কি হবে? তখন তখন বাজারে যখন মুদ্রার যোগান বেড়ে যাবে তখন পণ্য সামগ্রীর দামটা অনেক বেশি বেড়ে যায়, সেই অবস্থাকে কি বলা হয়? মুদ্রাস্ফীতি বলা হয়। সো মুদ্রাস্ফীতির একটি বড় কারণ হলো মুদ্রার যোগান বৃদ্ধি, মুদ্রার যোগান বৃদ্ধি, মুদ্রার যোগান বৃদ্ধি। এবার আসো G7 এর শীর্ষ সম্মেলন 2018 যে শহরে অনুষ্ঠিত হয়েছে, তাহলে 2018 সালেরটা আমাদের জানার কোনো দরকার নাই, 2018 সালেরটা জানা আমাদের কোনো দরকার নাই। আমরা কোনটা জানবো? 2026 সালেরটা জানবো। 2026 সালেরটা কোথায় হয়েছে? আমরা এইখানে কি করলাম, এটা আমরা কেটে দিলাম, কেটে দিয়ে লিখলাম আঙ্কারা, কেটে দিয়ে আমরা কি লিখলাম? আঙ্কারা। অর্থাৎ এই প্রশ্ন 2018-19 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, তাহলে তোমাদের জন্য ইম্পর্টেন্ট 18 সালের সম্মেলন না, তোমাদের জন্য ইম্পর্টেন্ট 26 সালের সম্মেলনটি, 26 সালের সম্মেলনটি। সরি, G7 এর এই 26 সালে যে সম্মেলনটা হয়েছে এটা আমরা কাটলাম, কেটে G7 এর 26তম সম্মেলন হয়েছে কোথায়? প্যারিস। কোথায় হয়েছে? প্যারিসে হয়েছে। অর্থাৎ 26 সম্মেলনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপর G7 কি? খেয়াল করো, G7 কি? রাষ্ট্রের নাম, এনজিও, সমবায় সমিতি, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সমিতি। এই যে এটার উত্তর হবে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সমিতি, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সমিতি। আরেকটি প্রশ্ন দেখে এসছে, কোন ধরনের 8টি দেশকে G8 বলা হয়? অর্থাৎ যখন এই সংগঠনটির নাম ছিল G8 তখন এই প্রশ্নটি হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2007-08 শিক্ষাবর্ষে এই প্রশ্নটা এসেছে, কোন ধরনের 8টি দেশকে G8 বলা হয়? তাহলে কোন ধরনের? শুরুতেই বলেছিলাম বিশ্বের শিল্পোন্নত 7টি দেশের সংগঠনের নাম হচ্ছে G7। তাহলে এটা উত্তর কি হবে? উত্তর হবে ক, অর্থাৎ শিল্প উন্নত। তাই ভাই আমি তোমাদেরকে আবার বলছি, যদি এভাবে শুধুমাত্র তথ্য মুখস্থ করো তাহলে কিন্তু তুমি অনেক প্রশ্নের উত্তর পারবে না। আমি অবশ্যই তথ্য মুখস্থ করব, বাট ব্যাকগ্রাউন্ড জেনে জেনে তথ্য মুখস্থ করব, তাহলে দেখবে যে খুব সুন্দর। এখন ব্যাকগ্রাউন্ড তুমি কোথায় পাবে? দরকার নেই, আমরা এডুকেশনে আছি, এই দায়িত্বটা আমরা নিচ্ছি, এই দায়িত্বটা আমরা নিয়ে ব্যাকগ্রাউন্ড বলবো, আমরা তোমাদেরকে তথ্য বলবো, লিখবো, নোট করিয়ে দিব, এবং তুমি এভাবেই যদি চলতে পারো, আমাদের সাথে যদি আগামী 3-4 মাস সময় কাটাতে পারো, তাহলে তুমি অবশ্যই ভালো কিছু করবে, অবশ্যই ভালো কিছু করবে। ওকে, এবার আসো এর পরের সংগঠন আমরা চলে যাব। এরপরে আমরা যে সংগঠনটাকে নিয়ে কথা বলবো ওই সংগঠনটার নাম হচ্ছে, খেয়াল করবে, ওইটার নাম হচ্ছে ব্রিক্স। এটার নাম কি? এটার নাম হচ্ছে ব্রিক্স। খেয়াল করবে, এই ব্রিক্স মানে কিন্তু ইট না, এই ব্রিক্স মানে কি না? এই ব্রিক্স মানে কিন্তু ইট না। মনোযোগ সহকারে শুনবে যে 2001 সালে আন্তর্জাতিক বিনিয়োগকারী সংস্থা, যার নাম কি? যার নাম হচ্ছে গোল্ডম্যান। খেয়াল করবে, আন্তর্জাতিক বিনিয়োগকারী সংস্থা যার নাম হচ্ছে গোল্ডম্যান স্যাস। এই যে গোল্ডম্যান স্যাস এর চেয়ারম্যান যিনি, তার নাম কি? তার নাম হচ্ছে জিম ও নীল। এই জিম ও নীল তিনি বললেন, কি বললেন? তিনি বললেন যে বর্তমান বিশ্বের 4টি বড় দেশ যারা অর্থনীতিতে উদীয়মান, যাদের ইকোনমিক ভলিউমটা অনেক বড়, এবং তারা আগামীতে বিশ্ব অর্থনীতিতে, বিশ্ব বাণিজ্যে দারুণভাবে আধিপত্য বিস্তার করবে, এবং সেই 4টা দেশকে জিম ও নীল যে নামে আখ্যায়িত করলো সেই নামটা কি দিল? সেই নামটা দিল ব্রিক। দ্যাট মিনস বিতে কোন দেশ? ব্রাজিল। আর তে কোন দেশ?
রাশিয়া। আইতে কোন দেশ? ইন্ডিয়া। সিতে কোন দেশ? চীনা বা চায়না। এই চারটা দেশকে তিনি যে নামে আখ্যায়িত করলেন সেই নামটা হচ্ছে ব্রিক, এবং বললেন আগামীতে বিশ্ব বাণিজ্য, বিশ্ব অর্থনীতিকে এরা কি করবে? নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। এবং এই চারটা দেশ মিলে 2009 সালে তারা গঠন করলেন একটি জোট, এবং সেই জোটের নাম কি দিলেন? সেই জোটের নাম দিলেন ব্রিক। কি নাম দিলেন? ব্রিক। এবং 2010 সালে এই জোটে যোগদান করলো যে দেশটি, সেই দেশটির নাম কি? সেই দেশটির নাম হচ্ছে সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকায় যোগদান করার পর 2010 সালে এই জোটের নাম হয়ে গেল কি? এই জোটের নাম হয়ে গেল ব্রিক্স। এই জোটের নাম কি হয়ে গেল? ব্রিক্স। এই জোটের নাম কি হয়ে গেল? এই জোটের নাম হয়ে গেল ব্রিক্স। খেয়াল করবে, যে কারণে ব্রিক্সটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ এই সংগঠনটি চারটা দেশ নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে ব্রিক্সের সদস্য কয়টা? বর্তমানে ব্রিক্সের সদস্য কিন্তু 11টি। কয়টি? ব্রিক্সের সদস্য কিন্তু 11টি, এবং সর্বশেষ সদস্য দেশের নাম হচ্ছে ইন্দোনেশিয়া। কোথাও তোমরা 10টি পাবে, কোথাও তোমরা ব্রিক্সের সদস্য 10টি পাবে, 10টি হবে না। আমি আবার বলছি, কোথাও তোমরা ব্রিক্সের সদস্য 10টি পাবে, 10টি হবে না। হবে কয়টি? হবে হচ্ছে 11টি। কয়টি হবে? 11টি। সো এভাবেই ব্রিক্স নামক সংগঠনটি কি হয়েছিল? সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে আমরা এখন যেটা করব, ব্রিকের কি করব? আমরা ব্রিক্সের তথ্যগুলো আমরা এখন রাইট ডাউন করব। ওকে, তাহলে আমরা লিখব প্রতিষ্ঠা 2009 সালে। ব্রিক্সের প্রতিষ্ঠা 2009 সালে। 2010 সালে দক্ষিণ আফ্রিকা যোগ দিলে সংস্থাটির নাম হয় ব্রিক্স। বর্তমান সদস্য কয়টি? 11টি। সর্বশেষ সদস্য কোন দেশ? ইন্দোনেশিয়া। ব্রিক্সের সর্বশেষ সদস্য দেশের নাম কি? ইন্দোনেশিয়া। আমি আবার বলছি, কোন বইতে তুমি পাবে কয়টি? 10টি পাবে। কোন বইতে তুমি কি পাবে? 10টি পাবে। এটা কিন্তু ভুল। কোন বইতে তুমি 10টি পাবে, ওটা কিন্তু ভুল। আবার আমি বলে দিচ্ছি, সদর দপ্তর নাই, সদর দপ্তর নাই, ব্রিক্সের সদর দপ্তর নাই, ব্রিক্সের সদর দপ্তর নাই। ব্রিক্সের সদর দপ্তর নাই। এই ব্রিক্স থেকে আরেকটি তথ্য ইম্পর্টেন্ট, ব্রিক্সের 18তম সম্মেলন হবে। ব্রিক্সের 18তম সম্মেলন হবে। ব্রিক্সের 18তম সম্মেলন হবে 12 থেকে 13 সেপ্টেম্বর 2026। 12 থেকে 13 সেপ্টেম্বর 2026 কোথায় হবে? ভারতে হবে। কোথায় হবে? ভারতে হবে। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই তথ্যটুকু মুখস্থ রাখতে হবে
এবং ব্রিক্সের যে 11টি সদস্য রাষ্ট্র সেটা আমাদেরকে মনে রাখতে হবে। ব্রিক্সের যে 11টি সদস্য রাষ্ট্র সেটাও আমাদের মনে রাখতে হবে, তাহলেই কিন্তু আমরা উত্তর করে আসতে পারবো। ব্রিক্স থেকে যে প্রশ্ন আসুক না কেন অবশ্যই আমরা উত্তর করে আসতে পারবো। এখন আমরা ব্রিক্সের সদস্য দেশগুলোকে মনে রাখবো যেভাবে, ব্রিক্স এর সদস্য মনে রাখার কৌশল, ব্রিক্সের সদস্য মনে রাখার কৌশল। ব্রিক্সে খেলবে, কে খেলবে? মেসি খেলবে। ব্রিক্সে খেলবে মেসি, এইটা দিয়ে আমরা এই সদস্য দেশগুলোকে মনে রাখতে পারবো। বিতে ব্রাজিল, আটতে রাশিয়া, আইতে ইন্ডিয়া বা ভারত, সিতে চায়না বা চীন, এসতে সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা, এমতে মিশর, ইতে ইথিওপিয়া, এসতে সৌদি আরব, আর এক এসতে সংযুক্ত আরব আমিরাত, আইতে ইরান এবং ইন্দোনেশিয়া। এই হচ্ছে ব্রিক্সভুক্ত 11টি দেশ, যাদেরকে আমরা মনে রাখবো কি স্যার একটা বিচার করবেন। স্যার একটা বিচার করেন আগে, আমি কোনো কমেন্ট করলে সবাই ওই কমেন্টে সেটিং শুরু করে পরে কিছু পণ্ডিত এসে বলে আপনি এত কথা বলেন। আচ্ছা ভাই, আমি তো আসলে এত কিছু খেয়াল করতে পারবো না। আমি কি এত কিছু খেয়াল করতে পারবো? আমার কাজ তো আসলে তোমাদের ক্লাসটাকে সুন্দরভাবে নেওয়া এবং ক্লাসটাকে উপভোগ করবে তোমরা। এখন তোমরা যদি নিজেরাই নিজেদের ক্ষতি করো সেক্ষেত্রে কিন্তু আসলে আমার কিন্তু কিছু করার নাই। যারা রিয়েল ক্যান্ডিডেট, যারা আসলেই দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়, তারা বেসিক্যালি আসলে কি করবে? তারা কোনো ধরনের কমেন্ট যুদ্ধে যাবে না, তারা আজে বাজে কমেন্ট করবে না। খুব বেশি প্রশ্ন থাকলে তারা প্রশ্ন লিখে বসে থাকবে, আমাদের নজরে যদি আসে তাহলে আমরা উত্তর সেখানে হয়তো বা প্রশ্নটা পড়ে উত্তরটা করে দিব। তো সকলে লেখা হয়ে গেছে কিনা? লেখা হয়ে গেলে বলবে ডান, লেখা হয়ে গেলে বলবে ডান। লেখা হয়ে গেলে বলবে ডান। জাকারিয়া ইবনে কাউসার 14 থেকে 15 সেপ্টেম্বর না, 12 থেকে 13 সেপ্টেম্বর, 12 থেকে 13 সেপ্টেম্বর হবে। এখানে দেখি 10টা দেশ, কে বলছে 10টা দেশ? এ পাশে 5টা, এখানে 6টা, এ পাশে কয়টা? 5টা। এটা কত? এটা হচ্ছে 6, এটা কত? 7, এটা কত? 8, এটা কত? 9। এই ইরান কত নাম্বার? 10 নাম্বার। এটা কত নাম্বার? 11 নাম্বার। হ্যাঁ, 1 2 3 4, এটা ভালো করে পড়ো। 1 2 3 4 5 6 7 8, এটা 9, ইরান একটা 10, ইন্দোনেশিয়া একটা 11। ওকে, এইবার আসো, আমরা এইখান থেকে আরেকটি টপিক নিয়ে কথা বলবো এবং এই টপিকটার নাম কি? এই টপিকটার নাম হচ্ছে এনডিবি। এই টপিকটার নাম কি? এনডিবি বা নিউ
ডেভেলপমেন্ট ব্যাংক, খেয়াল করবে এনডিবি বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, ডেভেলপমেন্ট ব্যাংক, এনডিবি বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, খেয়াল করবে। ব্রিক্স চিন্তা করলো, এই যে ব্রিক্স যে সংগঠনটি, এই ব্রিক্স চিন্তা করলো, কি চিন্তা করলো? ব্রিক্স চিন্তা করলো আমরা বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রের যে মুদ্রা, যার নাম কি, যার নাম হচ্ছে ইউএস ডলার, যার নাম কি ইউএস ডলার, সংক্ষেপে এটাকে সাইন দিয়ে বোঝানো হয় ইউএস ডলার। এই ইউএস ডলারের যে আধিপত্য আমরা হ্রাস করতে চাই। যদি আমরা বিশ্বব্যাপী মার্কিন ডলারের আধিপত্য হ্রাস করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বিশ্বের বিভিন্ন দেশকে ঋণ প্রদান করতে হবে, ঋণ প্রদান করতে হবে। তাহলে বিশ্বব্যাপী যদি ঋণ প্রদান করতে চাই আমরা, তাহলে অনেক দেশ আমরা যদি সহজে ঋণ দিতে পারি, সহজ শর্তে ঋণ দিতে পারি, অল্প সুদে যদি আমরা ঋণ দিতে পারি, তাহলে কি হবে? আমাদের কাছ থেকে যে দেশগুলো একটা সময় আমেরিকার উপর নির্ভরশীল ছিল, ওয়ার্ল্ড ব্যাংকের উপর নির্ভরশীল ছিল, সেই দেশগুলো ধীরে ধীরে কি করবে? আমাদের কাছে ঋণ নিবে, এবং এভাবেই আমেরিকার মুদ্রা এবং ওয়ার্ল্ড ব্যাংকের তো বেসিক্যালি ঋণ দেয় হচ্ছে কোনটাতে? ডলারে দেয়। সো এভাবেই মার্কিন ডলারের উপরে বিশ্বের রাষ্ট্রসমূহের নির্ভরশীলতা ধীরে ধীরে কমে আসবে, আর যার মাধ্যমেই বিশ্বব্যাপী ইউএস ডলারের আধিপত্য হ্রাস পাবে, যেটাকে ইংরেজিতে বলা হয় কি? ইংরেজিতে বলা হয় ডি ডলারাইজেশন, ডি ডলারাইজেশন বলা হয়, অর্থাৎ মার্কিন মুদ্রার যে আধিপত্যকে হ্রাস করা। এই চিন্তা থেকেই ব্রিক্সভুক্ত দেশগুলো 2015 সালে যে ব্যাংক প্রতিষ্ঠা করলো, সেই ব্যাংকের নাম দিল কি? সেই ব্যাংকের নাম দিল এনডিবি বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যার আরেকটা নাম হচ্ছে ব্রিক্স ব্যাংক। আরেকটা নাম কি? কথা বলো, এটা আরেকটা নাম কি? এটা আরেকটা নাম হচ্ছে ব্রিক্স ব্যাংক। তাহলে এই সংগঠনটি 5টা দেশ নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এই সংগঠনের সদস্য কয়টি? এই সংগঠনের সদস্য হচ্ছে 10টি। ব্রিক্স ব্যাংক 5টা দেশ নিয়ে যাত্রা শুরু করলেও এই সংগঠনের বর্তমান সদস্য কয়টি? বর্তমান সদস্য হচ্ছে 10টি। অর্থাৎ এই সংগঠন 2015 সালে প্রতিষ্ঠিত হলো বিশ্বব্যাপী মার্কিন ডলারের যে আধিপত্য, সে আধিপত্যকে কি করার জন্য? আধিপত্যকে হ্রাস করার জন্য, আধিপত্যকে হ্রাস করার জন্য। তাহলে এই সংগঠন সম্পর্কে যে তথ্য, সেই তথ্যগুলো আমরা কি করব? তথ্যগুলো আমরা রাইট ডাউন করব। আচ্ছা, এখানে লিখলেই হবে। প্রতিষ্ঠা কত সালে? 2015 সালে। প্রতিষ্ঠাকালীন সদস্য, প্রতিষ্ঠাকালীন সদস্য কয়টি? 5টি। বর্তমান সদস্য 10টি। কোন কোন বইতে পাবে 8টি, কোন কোন বইতে পাবে 9টি, কোন কোন বইতে পাবে 8টি, কোন কোন বইতে পাবে 9টি। 8টি 9টি হবে না, 10টি হবে, এবং সেটা আমি দেখাই দিব। সর্বশেষ সদস্য উজবেকিস্তান। কোন দেশ? উজবেকিস্তান। সদর দপ্তর সাংহাই। এটি ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত, এটি ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত। এর প্রাথমিক নাম ছিল, প্রাথমিক নাম ছিল, কি নাম ছিল? ব্রিক্স ব্যাংক। এর প্রাথমিক নাম ছিল ব্রিক্স ব্যাংক। সকলেই তথ্যগুলো লিখবে, সকলেই তথ্যগুলো লিখবে। এটা থেকে ইয়েতে যায় না, নোটে ক্লাস নেই, গুগলে যাওয়া যায়? নোটে ক্লাস নেওয়া যায় না, গুগলে যাওয়া যায় না? সার্চ করতে পারবো আমি এখান থেকে? তো ভাই বলতে কে দাদা পারবে? আসসালামু আলাইকুম। আপনি কি চলে গেছেন দাদা? দাদা এই যে বাচ্চাগুলো এসে তো কথা বলতাম, ভাই কি চলে গেছেন? ভিতরে আছে, ভিতরে নাই আকাশ।
আকাশকে ডাকো। তোমরা সকলেই লিখবে। কোন কোন বইতে পাবে এনডিবির মেম্বার, কোন কোন বইতে তোমরা পাবে কয়টি, কোন কোন বইতে পাবে 8টা বা 9টা পাবে, হ্যাঁ, বা 7টা পাবে, বা 7টা পাবে। এর একটাও কিন্তু হবে না, এর একটাও কিন্তু হবে না। এই এনডিবির বর্তমান সদস্য কয়টি হবে? বর্তমান সদস্য হবে 10টি। এনডিবির বর্তমান সদস্য কয়টি? এনডিবির বর্তমান সদস্য 10টি। আমরা এখন দেখব আসলে এইখান থেকে যে প্রশ্ন পরীক্ষাতে এসছে, এই প্রশ্ন এখান থেকে গুগলে যাওয়া যাবে না, কোনো জিনিস সার্চ করা যাবে না? আচ্ছা, 1 মিনিট। কোনটাতে? এটা এটাতে একটু দাঁড়াও তুমি। ওকে, তুমি ওয়েট করো। মেম্বার্স সার্চ কই? এনডিবি, দেখো এনডিবি মেম্বার্সে আমরা চলে যাই। দেখো এই যে এখানে যাই, এটা হচ্ছে ওয়েবসাইট, এখানে গেলে আমরা পাবো, এখানে গেলে আমরা পাবো, খেয়াল করো। দেখো শুরুতে এখানে যেটা বলছে যে ফাউন্ডিং মেম্বার্স, ফাউন্ডিং মেম্বার কান্ট্রিজ মানে কি? 5টা প্রতিষ্ঠাকালীন দেশ, প্রতিষ্ঠাকালীন 5টা দেশ। এই দেখো প্রতিষ্ঠাকালীন 5টা দেশ, এই দেখো প্রতিষ্ঠাকালীন 5টা দেশ। এখানে কি লেখা আছে? এখানে দেখো লেখা আছে ব্রাজিল, লেখা আছে ব্রাজিল, লেখা আছে রাশিয়া, লেখা আছে ইন্ডিয়া, লেখা আছে চায়না, লেখা আছে সাউথ আফ্রিকা, লেখা আছে। তার মানে প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টা? প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ হচ্ছে তোমার, প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টা? প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল হচ্ছে 5টা। প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টা? 5টা। এইটা কোথায় যাব? এটা ই করার জন্য, হ্যাঁ। এইবার দেখো তাহলে উপর আমি কয়টা পাইছি? 5টা। এটা এটা বাংলাদেশ, তাহলে কত হলো? দেখো বাংলাদেশ 6 নাম্বার, সংযুক্ত আরব আমিরাত কয় নাম্বার? 7 নাম্বার, ইজিপ্ট বা মিশরে কয় নাম্বার? 8 নাম্বার, আলজেরিয়া কয় নাম্বার? 9 নাম্বার, আর উজবেকিস্তান কয় নাম্বার? 10 নাম্বার। এইবার দেখো নিচের দিকে দেখো একটা জিনিস আছে, নিচের দিকে এটা লেখা আছে কি? প্রসপেক্টিভ মেম্বার্স। প্রসপেক্টিভ মেম্বার্স, প্রসপেক্টিভ মানে কি? এক্সপেক্টিং, অর্থাৎ পরবর্তীতে এই দেশগুলো সদস্যপদ লাভ করবে। এরা হচ্ছে প্রত্যাশিত সদস্য, অর্থাৎ এরা প্রত্যাশা করছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামীতে সদস্যপদ পাবে এই 5টা দেশ, এই 5টা দেশ সদস্যপদ লাভ পাবে আগামীতে। তাহলে দেখো খেয়াল করো, তাহলে ওরা কিন্তু সদস্য না, তাহলে এখানে কয়টা সদস্য? এখানে 5টা সদস্য, আর এখানে 5টা সদস্য, সব মিলে কয়টা হলো? সব মিলেই ব্রিক্স ব্যাংকের সদস্য বা এনডিবি সদস্য কয়টা? এনডিবি সদস্য হচ্ছে 10টি। কয়টি? 10টি। তাই আমি তোমাদেরকে বলছি যে এই আই এডুকেশন বলো কিংবা আমার কথা যদি বলো, যে কিছু তথ্যতে মতভেদ থাকে, কিছু তথ্য স্যার গুগল বলছে ব্রিক্সের সদস্য, ব্রিক্সের সদস্য 11টি। হ্যাঁ, ব্রিক্সের সদস্য 11টি অবশ্যই। গুগল, আমি তো ব্রিক্স পড়াচ্ছি না, আমি তো এখন পড়াচ্ছি এনডিবি, এনডিবি সদস্য 10টি। ব্রিক্স আর এনডিবি তো এক না। ব্রিক্স কর্তৃক গঠিত ব্যাংকের নাম এনডিবি, ব্রিক্স কর্তৃক গঠিত ব্যাংকের নাম এনডিবি, ব্রিক্স এবং এনডিবি তো এক না। হ্যাঁ, আচ্ছা যাক, বাংলাদেশে যাক বাংলাদেশকে পাওয়া গেছে। হ্যাঁ, বাংলাদেশকে পাওয়া গেছে তো 16 সেপ্টেম্বর 2021 সালে বাংলাদেশ সদস্যপদ লাভ করে, বাংলাদেশ সদস্যপদ লাভ করে 16 সেপ্টেম্বর 2021 সালে। আচ্ছা, গুড। স্যার গুগল বলছে, আমি তো ব্রিক্সের সদস্য তো আমি 11টাই লিখেছি ভাইয়া, তাই না? এখন আগে জায়গায় যাবো কিভাবে?
নোট। এই পাশেরটা, এই পাশেরটা। আগে লেখাটা একটু ইয়ে করেন, লেখাটা একটু আনসিলেক্ট করেন, কোনটা? লেখাটা আনসিলেক্ট করেন। এই পাশেরটা। ওকে, এইবার আসো ব্রিক্স এবং এনডিবি থেকে যে প্রশ্ন আসছে এই প্রশ্নগুলোর উত্তর আমরা করতে পারি কিনা সেটা দেখো, খেয়াল করবে। ব্রিক্স একটি সংগঠন যার সদস্য হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, এবং এই প্রশ্নটা এসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটে 2016-17 শিক্ষাবর্ষে। অর্থাৎ বলা হচ্ছে ব্রিক্স হচ্ছে একটি সংগঠন যার সদস্য ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং ড্যাশ। প্রশ্নটা এসছে 16-17, অর্থাৎ তখন ব্রিক্সের সদস্য ছিল কয়টা? 5টা। এখানে দিছে কয়টা? 4টা। তার মানে তখন সদস্য কে ছিল? আর একটা দেশ ছিল, নাম কি? দক্ষিণ আফ্রিকা। ব্রিক্সের সঙ্গে তুলনীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান, এইটা নো, এইটা নো, ডব্লিউটিও নো। তাহলে এটা উত্তর কি? আইএমএফ। এটার উত্তর কি? আইএমএফ। কারণ এই আইএমএফ কিন্তু দেখুন ডব্লিউটিও লোন দেয় না, ইউএনএইচসিআর লোন দিবে না, ইউএসএআইডি তারা কি করে? তারা লোন দেয় না, তারা সাহায্য করে। বাট আইএমএফ কি করে? লোন দেয়। আর ব্রিক্স এর সঙ্গে তুলনীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান, অর্থাৎ ব্রিক্স এর মতো করে কাজ করবে কে? আইএমএফ এর মতো করে কাজ করবে কে? ব্রিক্স কাজ করবে। এবার আসো, ব্রিক্স ব্যাংকের বর্তমান নাম কি? ব্রিক্স ব্যাংকের বর্তমান নাম হচ্ছে এনডিবি, মানে কি? নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এনডিবি মানে কি? নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, অর্থাৎ নয়া উন্নয়ন ব্যাংক, নয়া উন্নয়ন ব্যাংক। এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা। এই প্রশ্নটা এসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2015-16 শিক্ষাবর্ষে এই প্রশ্নটা এসছে। ব্রিক্স ব্যাংকের সাথে যে দেশের সংশ্লিষ্টতা নাই, অর্থাৎ এই দেশগুলোর মধ্যে কোন দেশ ব্রিক্সের সদস্য না? তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্রিক্সের সদস্য রাশিয়া সদস্য, ভারত সদস্য, দক্ষিণ আফ্রিকার সদস্য। তাহলে ব্রিক্সের সদস্য না কে? ব্রিক্সের সদস্য না কানাডা। মাথায় রাখবে। আমরা আই এডুকেশনের প্রত্যেকটা টিচার কোশ্চেন অ্যানালাইসিস করে পড়িয়ে থাকে, অর্থাৎ কি প্রশ্ন আসে, কোন টপিক থেকে আসে, এবং এই টপিকগুলো খুব গুছিয়ে তোমাদেরকে পড়িয়ে দেয় যাতে করে তুমি প্রশ্নের উত্তর খুব সহজে করে আসতে পারো। সো এটাই হচ্ছে আমাদের ক্লাস, যার মাধ্যমে তোমার বেসিকটা হবে স্ট্রং, তোমার ফাউন্ডেশন খুবই শক্তিশালী হবে। আর ফাউন্ডেশন যদি শক্তিশালী হয় তাহলে সেটার উপরে অনেক বড় বিল্ডিং দেওয়া যায়। একইভাবে তোমার ফাউন্ডেশন যদি শক্তিশালী হয় তাহলে তুমি অবশ্যই দেশের নামকরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুমি খুবই ভালো সাবজেক্টে চান্স পাবে। তাই সেটার জন্য কি করতে হবে? আই এডুকেশনের ক্লাস নিয়মিত করতে হবে, পরীক্ষা দিতে হবে, বাইরের জগতের সাথে সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন করে আই এডুকেশনের সাথে সাথে থাকতে হবে এবং অধ্যবসায়ে লিপ্ত হতে হবে। তবেই তোমার মনের আশা পূরণ হবে। মাথায় রাখবে, তুমি যদি জিতে যাও, দিন শেষে জিতে যাবে আই এডুকেশন। যে কারণে আই এডুকেশন তোমাকে তোমার জন্য দিনরাত পরিশ্রম করে রিসার্চ করে তোমাকে এমন একটি পড়া উপহার দিবে, এমন একটি প্রস্তুতি উপহার দিবে, তা হয়তোবা অনেকের কাছে কল্পনার বাইরে। তো সকালে ভালো থাকো। তোমাদের সাথে আমার দেখা হবে পেইড ক্লাসগুলোতে, একদম শিডিউল ক্লাসগুলোতে। আশা করি সেখানে তোমাদের সাথে আমার দুর্দান্ত একটি সময় কাটবে, এবং তোমরা যদি আমার সাথে থাকো তা আমি বলতে পারি তোমার সাধারণ জ্ঞানের জিকের আন্তর্জাতিক অংশে যে ফাউন্ডেশন আমি দাঁড় করে দিতে পারবো তা হয়তোবা অনেকেই পারবে না। সকালে ভালো থাকো। আল্লাহ হাফেজ। আর একটা জিনিস বলি, আমার ক্লাসে কোনো বইয়ের রেফারেন্স দিবে না। এই যে তোমরা যে বিভিন্ন সময় বিভিন্ন বইয়ের রেফারেন্স দাও, জুবাইস জিকে বা MP3, এই যে বিভিন্ন বইয়ের যে রেফারেন্স দাও, এই মানে এই বই তো কোনো রেফারেন্স হিসেবে কাজ করবে না, এগুলো কখনো রেফারেন্স হিসেবে দেখে না। দেখো আমরা একটু আগে যেটা দেখালাম সেটা কোথায় ছিল? সেটা ছিল এনডিবির ওয়েবসাইট ছিল। সো তুমি এমন কোনো বই, এমন কোনো সাইট, এমন কোনো ওয়েবসাইটের রেফারেন্স আমাকে দাও যার আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা রয়েছে। এই যে গাইড বইগুলো বাজারে যেটা আছে, এটা অবশ্যই তুমি পড়বে, আমি বলছি না তুমি পড়বে না, বাট কোনো তথ্যগত নিয়ে যদি ঝামেলা হয় তাহলে ওই বইগুলো কখনোই রেফারেন্স হিসেবে কাজ করবে না, কখনোই রেফারেন্স হিসেবে কাজ করবে না। তুমি সবচেয়ে ভালো হবে যদি তুমি যে বই পড়ো না কেন, তোমার ভিতরে যদি কোনো কনফিউশন তৈরি হয়, তুমি আমাকে জিজ্ঞাসা করো কিংবা তুমি গুগলকে জিজ্ঞাসা করো। গুগলকে জিজ্ঞাসা করলে তুমি যে তথ্য পাবে, আমাকেও জিজ্ঞাসা করলে সেই তথ্য পাবে, কারণ অনেকে আমাকে আন্তর্জাতিকের গুগল বলে থাকে। তো সকলে ভালো থাকো। আল্লাহ হাফিজ।